প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাস্ক নোট হতে। আমরা ফাইনাল টাস্ক নোটের প্রবলেমেটিক প্রশ্নের সমাধান বা সমস্যামূলক প্রশ্নোত্তর অংশ দেখছি। আজকে দেখব আইন 3। আইন 3-ই আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ফৌজদারি কার্যবিধি। এখানে 28-29টির মতো প্রশ্ন আছে, দেখি আজকে কভার করতে পারি কিনা। এক্স ঢাকা মহানগরের মতিঝিলে একখণ্ড জমি নিয়ে ওয়াই এর সাথে বিরোধের সূত্রে পরবর্তী 15 দিন পর শান্তিভঙ্গ রোধের প্রার্থনায় জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা বরাবরে একটি আবেদন দাখিল করলে জেলা ম্যাজিস্ট্রেট দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908 এর 144 ধারাধীনে আদেশ দ্বারা পরবর্তী 3 মাস ওয়াইকে নালিশি জমিতে প্রবেশ থেকে বিরত থাকার এবং শান্তি বজায় রাখার নির্দেশ জারি করেন। এটা হচ্ছে তথ্য। জিজ্ঞাসিত বিষয় কি? ওয়াই এর আইনজীবী হিসাবে আপনার আইনগত পদক্ষেপ কি হবে? জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আইনানুগ যুক্তি প্রস্তুত করুন। তাহলে এখানে দুইটা বিষয় জানতে চাও। ঢাকা মতিঝিল, তার মানে এটা মেট্রোপলিটন এলাকা। মেট্রোপলিটন এলাকায় 144 ধারা এমনিতেই জেলা ম্যাজিস্ট্রেট আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। মহানগর এলাকায় বা মেট্রোপলিটন এলাকায় সিদ্ধান্ত নেবেন হচ্ছে পুলিশ কমিশনার, তাই না? জি। আবার এখানে 3 মাস, সর্বোচ্চ 2 মাসের জন্য সিদ্ধান্ত দেওয়া যায়, কিন্তু এখানে 3 মাস, তার মানে কয়েক জায়গায় এখানে ভুল হয়েছে। তাহলে ওয়াই এর আইনজীবী হিসাবে আমার আইনগত পদক্ষেপ হচ্ছে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর উক্ত আদেশের বিরুদ্ধে বিজ্ঞ দায়রা জজ আদালত ঢাকা বরাবর রিভিশন দায়ের করব। এটার বিরুদ্ধে রিভিশন চলে। আইনগত যুক্তি হচ্ছে, যেহেতু 144 ধারার বিধান মহানগর এলাকায় প্রযোজ্য নয় এবং বিরোধী জমি মহানগর এলাকায় অবস্থিত। আচ্ছা, এখানে যে দায়রা জজ লিখেছি, হ্যাঁ, আপনারা চাইলে এখানে মহানগর দায়রা জজ লিখতে পারেন, হ্যাঁ, তাহলে আরো ভালো জি। হবে। যেহেতু বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা কর্তৃক প্রদত্ত আদেশটি আইন বহির্ভূত এবং বাতিলযোগ্য বটে, যেহেতু নিম্ন আদালত 145 ধারায় আনিত হয়নি, অর্থাৎ এই যে নিম্ন আদালতে এই মামলাটা যদি 145 ধারায় আনা হতো তাহলে সঠিক সিদ্ধান্ত হতো। তারপরেও কিন্তু সিদ্ধান্ত 2 মাসের পরিবর্তে আবার 3 মাস দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। এছাড়াও 144 ধারায় সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কোনো আদেশ জারি করা যায়, যেটা 3 মাস দিয়েছেন, অর্থাৎ এখানে 3 জায়গায় তিনি ব্যত্যয় ঘটিয়েছেন, বিধায় আদেশটি সরাসরি খারিজযোগ্য। তাই রিভিশনে গিয়ে প্রতিপক্ষের পক্ষে কিন্তু রায় পাওয়া যাবে। বোঝা গেল? জি। এটা কমপ্লিট নোটেও ছিল আমাদের। কয়েকটি প্রশ্ন রিভিশন হচ্ছে। এ 2 জন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। 1 সপ্তাহ পর এ এর স্বামী বি একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট আদালতে পূর্বে 2 জন সহ মোট 4 জন আসামির বিরুদ্ধে নালিশ দাখিল করে বা নালিশি মামলা করে। তার মানে এখানে এ হচ্ছে স্ত্রী আর বি হচ্ছে স্বামী। স্ত্রী আদালতে, স্ত্রী হচ্ছে থানায় গিয়ে মামলা করলো, এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। আর তার স্বামী আবার ওই 2 জন আসামি সহ আরো 4 জন মিলে কোর্টে এসে মামলা করলো একই ঘটনাকে কেন্দ্র করে, ওই চুরির ঘটনাকে। এখন আমরা জানি যে একই ঘটনাকে কেন্দ্র করে যদি থানায় এবং আদালতে দুইটি ভিন্ন মানে ভিন্ন মামলা কিন্তু একই ঘটনাতে কেন্দ্র করে যদি তৈরি হয়, তাহলে কি করবে আদালত? সিআর মামলাটাকে স্থগিত রেখে জিআর মামলাটা চলবে, তাই না? জি। তাহলে সিআরপিসির 205 ডি ধারার বিধান মতে একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন তা নিম্নে আলোচনা করা হলো। নালিশি মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম স্থগিত রেখে, অর্থাৎ সিআর মামলার কথা বলা হচ্ছে, সেটা স্থগিত থাকবে। উক্ত বিষয়ে থানায় দায়েরকৃত মামলা তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট তলব করবে।
জিআর মামলার। এবং অত্র কার্যবিধির 173 ধারার বিধান মতে তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে, অর্থাৎ চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই দিক না কেন, আসামির বিরুদ্ধে মামলার আমলে গ্রহণ করলে উভয় মামলার অনুসন্ধান ও বিচার কার্যক্রম একই সাথে করতে পারেন। মানে একই সাথে দুই মামলার চলতে পারবে। কেন? সিআর মামলা তো রেডি হয়ে আছে। এখন জিআর মামলার চার্জশিট না আসা পর্যন্ত তো রেডি হচ্ছে না। যখন দুইটা মামলা রেডি হয়ে যাবে তখন দুইটা মামলা যুগপৎ বা একত্রে বিচার করা যাবে। বুঝতে পারলেন? জি, যতক্ষণ চার্জশিট না আসছে ততক্ষণ তো সিআর মামলাটাও স্থগিত রাখতে হচ্ছে, যেন দুইটার বিচার একসাথে শুরু করা যায়। এই হচ্ছে উদ্দেশ্য, এই হচ্ছে লজিক। তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ না করলে যে মামলাটা স্থগিত করা হয়েছিল সেই মামলাটি কিন্তু অনুসন্ধান বা বিচার কার্য অগ্রসর হবে না। অর্থাৎ জিআর মামলা যদি শেষ হয়ে যায়, আসামিকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে আবার সিআর মামলায় অটোমেটিক অব্যাহতি পাবে তা না। সিআর মামলা তখন চলতে থাকবে। বোঝা গেল? জি, অর্থাৎ একত্রে বিচার করতে হবে, অথবা যদি জিআর শেষ হয়ে যায় পরে সিআর মামলার বিচার করতে হবে। চলবে। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে ক এর স্ত্রীর সাথে ব্যভিচার করে। ক এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 497, অর্থাৎ 454 হচ্ছে হাউস ব্রেকিং বা গৃহে প্রবেশ বা হাউস ট্রেসপাস, আর 497 হচ্ছে অ্যাডাল্টারির ব্যভিচার। সেকশন, ব্যভিচারের সেকশন। এ ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা। তো এখানে আমি যেটা উত্তর করেছি সেটা হচ্ছে সিআরপিসির 233 ধারার বিধান মতে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে। অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জও ততটি গঠন করতে হবে। অত্র অত্র কার্যবিধি 235 ধারার বিধানে কি বলা হচ্ছে? কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যে শামিল বলে বিবেচিত হবে, এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে একই ব্যক্তি করছে কিনা। হ্যাঁ, দুইটা কাজ কিন্তু একই ব্যক্তি করেছে। যে ব্যক্তি ঘরের মধ্যে গেছে সেই ব্যক্তি সে অপকর্মটি করেছে, অর্থাৎ আসামি একটাই। যেহেতু একটাই আসামি, তাহলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। আবার দুই বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃকৃত হলে একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। বারবার মামলা একটির কথা বলা হচ্ছে, কিন্তু অভিযোগ একাধিক হতে পারে। তাহলে সিদ্ধান্তে আমরা কি বলবো? যে উপরোক্ত আইনের বিধানসমূহ ও আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ বিশ্লেষণ করে বলা যায় যে, যেহেতু ক পেনাল কোডের 497 ধারার অপরাধ ব্যভিচার সংগঠনের উদ্দেশ্যে একই কাজের শামিল, কিন্তু ভিন্ন সংখ্যার অন্তর্ভুক্ত 494 ধারায় দিনের বেলা জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশ করার অপর একটি পৃথক অপরাধ সংগঠিত করেছে, সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোড এর 454 ধারায় এবং 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারায় অভিযোগ অধীনে শাস্তি দেওয়া যাবে। এক্ষেত্রে ক এর বিরুদ্ধে দুইটি চার্জ গঠিত হলেও মামলা একটি হবে। হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এটা তো 235-এর একের উদাহরণ। এখানে কি 233 দিতে হবে, না ওইটা একটা দিয়ে আনসার করলে হবে? 33-এ কি বলা হচ্ছে? প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে বিচার করা যাবে। দুইটা কিন্তু সাপোর্ট করে ঘটনাকে। আপনি 235 দিয়ে উত্তর করলেও হবে, 233 দিলে আরো স্পষ্ট হয় বিষয়টি। এই কারণে আমি 233টাও নিয়ে এসেছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ব্যভিচারের অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র 497 ধারা কখন হবে? 454 হবে না? না সব ক্ষেত্রে 454 হতেই হবে? কোনো আইডিয়া? 454 তো লাগবেই না? এখন মহিলা যদি নিজের বাসা থেকে বের হয়ে আসে তাহলে তাহলে চারশো লাগবে না চুয়ান্ন স্যার? হবে? তাহলে 454 হবে? অধিকাংশ ক্ষেত্রে গুলো মহিলাই তো নিজের বাসা থেকে বের হয়ে আসে, তাই না, এই ধরনের অপরাধের ক্ষেত্রে? জি স্যার। না, তখন তো 454 লাগবে না স্যার, এটা তো তখন পরকীয়া বা মানে। আমি সেটাই সেটাই বলছি। ব্যভিচার তো পরকীয়াই। তার মানে এখানে জোর করে প্রবেশ করেছে। এখন মহিলা যদি জোর করে প্রবেশের ঘটনা না ঘটে,
তাহলে 454 লাগবে না। বা মহিলা বের হয়ে আসে অন্য জায়গায়, যদি কোনো জায়গায় মিট করে তারা, বা মহিলা জি যদি ওই পুরুষদের বাসায় চলে আসে, তাহলে তো আর 454 লাগছে না, তাই না? ক চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হয়, মানে গৃহে চুরি, তাই না? বিচার জি চলাকালে স্যার। সাক্ষ্য যদি ইহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, তাহলে যে বস্তুটা চুরির জন্য সে সাজাপ্রাপ্ত হলো বা চার্জ গঠিত হয়েছে, পরে যদি বোঝা যাচ্ছে যে চার্জ যেটাতে গঠন করা হোক না কেন, কিন্তু মনে হচ্ছে যে সাক্ষ্য গ্রহণে ভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে, এই ক্ষেত্রে আদালত উক্ত মামলায় ককে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? পারবে। জি স্যার। কারণ 237 ধারার বিধান মতে আসামির বিরুদ্ধে এক ধরনের অপরাধের জন্য অভিযোগ গঠন করার পর সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় সে ভিন্ন কোনো অপরাধ করেছে, তবে সে ভিন্ন যে অপরাধ করেছে উক্ত প্রমাণিত অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ চার্জ আচ্ছা যাই স্যার। হোক না কেন, পরবর্তীতে চার্জ পরিবর্তন করে সঠিক চার্জ গঠন করে বিচার করা যাবে, তাই না? এটা হচ্ছে 237-এর বক্তব্য। এই ক্ষেত্রে কয়েরও একই ঘটনা ঘটবে, তাই না? আচ্ছা, এখানে দেখেন 237 আসছে, যদি এখানে প্রশ্নে বলা থাকতো যে 380 ধারায় তার বিচার করা হয়েছে এবং সে খালাসপ্রাপ্ত হয়েছে বা দণ্ডপ্রাপ্ত হয়েছে, এরপরে তার আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গর অপরাধের বিচার করা হবে কিনা বা যাবে কিনা, আচ্ছা, সেক্ষেত্রে উত্তর কি হবে? থ্যাংক ইউ স্যার। স্যার এইটা নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, থ্যাংক ইউ। মানে এই যে প্রশ্নটা পড়ার উপরে অনেক কিছু, এই জন্য ভাবছিলাম যে এখানে তো 403-এর সাথে একটা কনফ্লিক্ট চলে আসছে, না, কিন্তু এখানে বিচার চলছে, তার মানে বিচার সম্পন্ন হয়নি। হ্যাঁ, বিচার শেষ হয়ে গেলে 403 চলে আসবে, তখন আর বিচার করা জি, যাবে না। ঠিক আছে। বুঝতে পেরেছেন? এটা যেন আপনাদের জি জি। কনফিউশন তৈরি না হয়, তাই আমি শিখিয়ে দিলাম যে না, চার্জ গঠিত হয়েছে ব্যাপারটা কিন্তু ভালো বিচার হয়েছে স্যার। হয়নি। যেহেতু বিচার হয়নি জি স্যার। সেহেতু রায় হয়নি, সেহেতু 403 আসবে না। 403 আসতে হলে আগের মামলার রায় হতে হবে। হ্যাঁ সালাউদ্দিন ভাই। জি স্যার, এটাও আমার প্রশ্ন ছিল। আবার আমি এটা আনসার পাইছি স্যার, যে আমার 403 এবং 235 নিয়ে একটু সমস্যা ছিল। এখন এই যে আগের যে 236-এ যদি সেম অপরাধ হইলে সাজা কি সমান লাগবে? যেমন চুরি এবং অপরাধগুলো বিশ্বাসভঙ্গ, তো তার এই 3 বছরই সাজা, সাজাটা কি সমান লাগবে কিনা? না, সাদা সমান লাগবে না। এখানে একটা বিষয় বিচার বলি। চলছে। মনে করেন যে একটা অপরাধ হয়েছে এবং ভিন্ন কোনো চার্জ গঠন পর যদি ভিন্ন কোনো অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে দেখতে হবে যে যেই আদালত সে প্রথম অপরাধ এর চার্জ গঠন করেছে সেই চার্জের বিচার করার তো এখতিয়ার তার আছে। এখন যখন সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ভিন্ন একটা অপরাধ হচ্ছে, সেটার বিচার করার এখতিয়ার তার আছে কিনা সেটা দেখবে। যদি না থাকে তাহলে তিনি বড় কোর্টে সেটা কি করে দিবেন, বদলি করে দিবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ সাজা সেম হতে হবে এটা কোনো ফ্যাক্ট না। বুঝতে পেরেছেন? কারণ ঘটনা তো বিচ্ছিন্ন ভাবে ঘটে, বিভিন্ন ভাবে। অপরাধ কি আর চিন্তা ভাবনা করে ঘটবে? আর না, আসামিরা জানে যে এই অপরাধটা আর এই অপরাধটা দুইটা সেম অপরাধ? আসামিরা কি ওই শাস্তির বিষয়গুলো পড়াশোনা করে বিচার করতে, মানে অপরাধ করতে যায় কিনা? তাহলে জি স্যার। দেখতে হবে ওই আদালতই বিচার করবে, যদি দ্বিতীয় যে অপরাধের চার্জ গঠনের কথা বলা হচ্ছে সেটা ওই আদালতে বিচার্য কিনা। যদি ওই আদালতে বিচার্য হয় তাহলে উনি মামলা রাখবেন, না হলে ভিন্ন আদালতে চলে যাবে মামলা, উচ্চতর আদালতে, যে সেই আদালতে চার্জ গঠন হবে। এই হচ্ছে ফ্যাক্ট। কামরুজ্জামান ভাই, ধরতে পেরেছেন বিষয়টা? জি জি স্যার। অন্যান্যরা যারা কথা বলছেন না? ক হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত ক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল এবং এর সমর্থনে কাগজ দেয়। আমরা জানি যে এখানে কি করা যাবে না, অব্যাহতি যখন আসামি রাসায়নিক দরখাস্ত কাগজ দেওয়া হবে আসামির দাখিলকৃত কোনো কাগজপত্র কি বিবেচনায় নেওয়া গ্রহণ করা যাবে। গ্রহণযোগ্য। যাবে না, কিন্তু আদালত কিন্তু তাই করেছে। এটা কি আইন সিদ্ধ? অবশ্যই আইন সিদ্ধ নয়, তাই না? জি তাহলে এখানে খুনের যেহেতু মামলা, হ্যাঁ হত্যার মামলা, তাহলে আমাদের প্রাসঙ্গিক আইনে এখানে সিআরপিসির আমি 241-এ ম্যাজিস্ট্রেট কোর্ট
এবং 265C সেটা দায়রা জজ। দুইটার ক্ষেত্রে আমি উল্লেখ করেছি। এখন যদি সালাউদ্দিন ভাই বলেন 241 কি দিতেই হবে, যেহেতু আমি প্রাসঙ্গিক আইন বলছি দুইটা দিলেই ভালো হয়। আর যদি সিদ্ধান্তে যাই, সিদ্ধান্তে গিয়ে আপনি যদি ধারা উল্লেখ করতে চান তাহলে 265C দিতে হবে, কারণ মামলা খুনের মামলা, যেটা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য নয়, দায়রা আদালতে বিচার্য। ঠিক আছে? জি 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 স্যার। তাহলে কি কি বিষয়গুলো তিনি বিবেচনায় নেবেন আদালত? শুধুমাত্র মামলা নথিতে যেগুলো আছে, যেগুলো প্রসিকিউশন পক্ষে বাদী পক্ষ থেকে এসেছে, যেমন পুলিশ প্রতিবেদন মানে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট, 161 ধারায় গ্রহণকৃত সাক্ষীদের বিবৃতি, 164 ধারায় গ্রহণকৃত আসামির দোষ স্বীকারোক্তি বা কনফেশন, ভিকটিমের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাগজ, সুরথাল প্রতিবেদন, ময়নাতদন্তের প্রতিবেদন, মেডিকেল রিপোর্ট, কোনো সাক্ষ্যের বিষয়ে বিশারদের মতামত ইত্যাদি। আচ্ছা, এই যে চিকিৎসা সংক্রান্ত কাগজ এবং মেডিকেল রিপোর্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা ভিন্ন জিনিস। মেডিকেল রিপোর্ট তৈরি করে ডাক্তার কার উদ্দেশ্যে? আদালতে পাঠানোর উদ্দেশ্যে। মেডিকেল রিপোর্টের মাধ্যমে কখনো চিকিৎসা হয় না। মেডিকেল রিপোর্ট তৈরি করা হয় একটা এভিডেন্স হিসাবে। এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন হিসাবে টু দ্য কোর্ট, কোর্টে সাবমিটের জন্য জি এক্সপার্ট ওপিনিয়ন হিসাবে মেডিকেল রিপোর্টটা কি করা হয়? তৈরি করা হয়। বোঝা গেল? এমসি যেটাকে বলে, বা মেডিকেল সার্টিফিকেট। কিন্তু চিকিৎসা সংক্রান্ত কাগজ হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে তৈরি করা হয়। প্রেসক্রিপশন থেকে শুরু করে বিভিন্ন টেস্ট রিপোর্ট এবং ছাড়পত্র রোগীর, সবগুলোই চিকিৎসা সংক্রান্ত কাগজের মধ্যে পড়বে। সেগুলোর ডকুমেন্টারি এভিডেন্স, যেহেতু এভিডেন্সিয়াল ভ্যালু আছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। জি স্যার, অত্র বুঝতে পারছি। কার্যবিধির 241 এবং 265C কিংবা অন্য কোনো ধারা কোথাও কিন্তু চার্জ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিল ও দলিলাদি বিবেচনা করে করা যাবে মর্মে আদালতকে নির্দেশ দেওয়া হয়নি বা নির্দেশ দেয় না। এছাড়াও একটা কেস ল দিই, যেহেতু কোনো সেকশনেই নাই, তো কেস ল দিলে বিষয়টা আরো স্পষ্ট হয়। কেস ল দেওয়াটা এখানে মাস্ট। রাষ্ট্র বনাম নজরুল ইসলাম, পঞ্চায়েত ডিএলআর, 1998 সালের একটি রায়, 203 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, চার্জ গঠন বিষয় শুনানির সময় আসামির দাখিল ও দলিলাদি বিবেচনার কোনো সুযোগ নেই এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। তাহলে আমরা যেহেতু আইন জানলাম এবং ঘটনাও আমরা আইনের সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে তো এমনি বলা যাবে, তাই না, যে জি সুতরাং উক্ত মামলায় আসামিকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানে যে আদালতের এমন আদেশ, সেটা মোটেও আইন সিদ্ধ হয়নি, তাই না? তাহলে জি আদালতের এমন সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ পক্ষ, কে সংক্ষুব্ধ পক্ষ? প্রসিকিউশন বা বাদী পক্ষ এর জি বিরুদ্ধে কি করতে পারবে? উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। চার্জ গঠন হলে বা চার্জ গঠন সময় যে অব্যাহতি দরখাস্ত বা ডিসচার্জের পিটিশন দেওয়া হচ্ছে, সেই ডিসচার্জের পিটিশন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, তাহলে চার্জের সিদ্ধান্ত বা চার্জের আদেশ, সেটা একটা আদেশ। তারপর ডিসচার্জের মঞ্জুর আদেশ, সেটাও একটা আদেশ। ডিসচার্জের না মঞ্জুর আদেশ, সেটাও একটা আদেশ। এই তিনটা ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে কি করতে পারবে? রিভিশন করতে পারবে। ঠিক আছে? এখানে এই সিপিসির মতো কনফিউশন নাই। সিপিসির 43 অর্ডারে 25টা আপিলযোগ্য আদেশের একটা লিস্ট তৈরি করে দিয়ে দারুণ কনফিউশন করে রাখছে। সেগুলো যদি মনে না জি থাকে জি তাহলে বিপদে পড়বেন। তো যদি আমরা এটা মনে করতাম যত আদেশ সবগুলাই রিভিশন করা যাবে, কোনো আপিলের সুযোগ নাই, কিন্তু সিভিলে সেই কথাটা কাজে লাগে না, ক্রিমিনালে কাজে লাগে। ক্রিমিনাল কোর্টে যত আদেশ তার বিরুদ্ধে কি রিভিশন, তাই না? জি স্যার। আর রায়ের বিরুদ্ধে আপিল। এটা প্লেন, একেবারে সিম্পল, কিন্তু সিভিল জটিল। মনে রাখতে হয় বেশি, প্রসিডিউরাল ম্যাটারগুলো কি জটিল। এই কারণেই কিন্তু সেকশনের থেকে অর্ডার অ্যান্ড রুলসে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সিপিসিতে। বুঝতে পেরেছেন? জি স্যার। টি এর সাথে প্রতারণার দায়ে এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাহলে এখানে ভিকটিমকে, এক্স হচ্ছে আসামি, টি হচ্ছে ভিকটিম, কিন্তু অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা হয়নি। মানে প্রতারণার নেচারটা বলা হয়নি বা ম্যানার বলা হয়নি। ম্যানার মানে পদ্ধতি, কি উপায়ে।
মামলায় এক্স সাফাই সাক্ষ্য দেন, এই সাফাই সাক্ষী দিয়ে কিন্তু সে বিপদে পড়ে গেছে। সাফাই সাক্ষী যদি না দিত হয়তোবা এই এক্স খালাস পেয়ে যেত। কারণ সাফাই সাক্ষী দিয়ে সে কি করেছে, লেনদেনের বিবরণ দাখিল করে দিয়েছে, দিয়ে সে নিজের পায়ে নিজেই কোড়াল দিয়েছে, এবং মামলায় যে সে অপরাধ করেছে সেটার কিন্তু প্রমাণ চলে আসছে তার দ্বারাই। এখন সে যদি নিশ্চুপ থাকতো তাহলে প্রসিকিউশন পক্ষ কিন্তু মামলা দুর্বলতা থাকার কারণে মামলা প্রমাণ করতে ব্যর্থ হতো, এক্স কিন্তু ঠিকই কি হতো, খালাস পেয়ে যেত। কিন্তু এখানে এক্স জেনে আসলে বুঝে সাফাই সাক্ষী দিচ্ছে। আচ্ছা, যেই মামলায় সে চার্জ বুঝে নাই সে মামলায় সাফাই সাক্ষী দিতে পারে কিভাবে? চার্জ না বুঝলে কি সাফাই সাক্ষী দেওয়া যায়? না স্যার। যায় না। আপনার যদি প্রশ্ন না বুঝেন তাহলে কি আপনি উত্তর করতে পারবেন? না না, সেটাই। সাফাই সাক্ষীটা মোটামুটি ওইরকমই, যে আপনি চার্জ বুঝেননি, কি বিচার হচ্ছে আপনার সেটা বুঝলেন না, না বুঝে আপনি সাফাই সাক্ষী দিয়ে দিলেন। আদালত ধরে নেবে আপনি সাফাই সাক্ষী দিচ্ছেন, তার মানে আপনি সবকিছু সচেতনভাবে বুঝেছেন, কি মামলা চলছে আপনার বিরুদ্ধে, কি বিষয়ে চার্জ গঠন করা হয়েছে, এবং আপনার পরিণতি কি হতে চলেছে, এটা বুঝে শুনে আপনি সাফাই সাক্ষী দিচ্ছেন। তো হাজারটার মধ্যে বড় জোর এক দুইটা মামলায় সাফাই সাক্ষী দেওয়া হয়, সাফাই সাক্ষী দেওয়ার রেকর্ড খুবই কম। আমি সাফাই সাক্ষী আমি দিতেছেও একটা মামলায় সাফাই সাক্ষী দিইনি, আলটিমেটলি আমার সাক্ষী কিন্তু আমার আসামি খালাস পেয়ে গেছেন। তো সিনিয়রদের সাথে পরামর্শ করলাম, আমি মনে করলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে সাফাই সাক্ষী দিলে, যেহেতু আমার আসামি নির্দোষ, সাফাই সাক্ষী দিলে আরো নির্দোষ হওয়ার বিষয়টা আরো স্ট্রং হয়ে যায়। কিন্তু সাফাই সাক্ষী দিলে যে বাদীপক্ষের আইনজীবী আবার জেরা করবে, জেরা করে আমার সাক্ষীদেরকে যে আবার এলোমেলো করে দিবে, তখন তো আমি আবার বিপদে পড়ে দিতে পারি। তো এই পরামর্শ সিনিয়ররা দিলেন, তাই আমি আর সাফাই সাক্ষী দিলাম না। আমার জেরাতে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলোই আমার আসামিকে খালাস করতে যথেষ্ট ছিল, এবং তাই হলো। তাহলে আপনারা যখন ডিফেন্স লয়ার হিসেবে কাজ করবেন, সাফাই সাক্ষী দিবেন কিনা দুইবার ভেবে দিবেন, ঠিক আছে? Yes, yes, স্যার। জি আচ্ছা, স্যার। বিভ্রান্ত হয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সিআরপিসি 225 ধারার বিধান মতে অভিযোগ গঠনকালে কোনো ভুল হলে বা তথ্য বাদ পড়লে যদি তা আসামিকে বিভ্রান্ত না করে, অর্থাৎ ও ন্যায় বিচার ব্যাহত না হয়, বিভ্রান্ত না করলে ন্যায় বিচার ব্যাহত হওয়ার তো কোনো সুযোগ নেই, তবে তা মামলার গুরুত্বপূর্ণ ত্রুটি হিসাবে বিবেচিত হবে না, এবং সেক্ষেত্রে আসামের বিচার করা ও দণ্ড প্রদান করা যাবে, এবং ওই দণ্ড আপিলে গিয়েও বাতিল হবে না। আমরা আপিলে দেখলাম না, যদি আপিল আদালত বা রিভিশন আদালত দেখেন যে চার্জ গঠন সঠিক হয়েছে, সেক্ষেত্রে কি উচ্চ আদালত, মানে চার্জ গঠন করাই হয়নি বা চার্জ গঠনের ত্রুটি হয়েছিল সে এবং ন্যায় বিচার ব্যাহত হয়নি, সেক্ষেত্রে কিন্তু রায় বহাল থাকবে, তাই না? আপিল আদালতও কিন্তু জি। রায় পরিবর্তন করে না, কারণ চার্জ গঠন করাটা কম্পালসারি, কিন্তু সেটা না যদি করলে না তো বিচার ব্যর্থ না হয়। আসামির যে বিচার করাই যাবে না এমনটাই নয়, ব্যতিক্রম হতে পারে, তাই না? জি। তাহলে যেহেতু অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা না হলেও আসামি অভিযোগের কারণ ও অর্থ উপলব্ধি করতে সক্ষম হয়, মানে কেন অভিযোগ করেছে এবং অর্থ, অর্থ বলতে এখানে মিনিং, তাই না? সে মোতাবেক পরবর্তীতে সাফাই সাক্ষ্য দেন এবং লেনদেনের বিবরণ দাখিল করেন, এটাই তো তার হিতে বিপরীত হলো। সুতরাং এটি স্পষ্ট যে অভিযুক্ত এক্স বিভ্রান্ত হয়নি, অর্থাৎ উক্ত মামলায় তার বিচার করা ও দণ্ড প্রদান করা যাবে। তাহলে প্রশ্ন করেছিল বিভ্রান্ত হয়েছে কিনা, আমরা বলে দিলাম বিভ্রান্ত হয়নি। তার লজিক কি, সে সাফাই সাক্ষী দিয়েছে, তাই না? জি। ক অন্যায়ভাবে খ কে লাঠি পেয়ে লাঠি দ্বারা আঘাত করে, তাহলে ক হচ্ছে আসামি, খ হচ্ছে ভিকটিম। আপনি প্রশ্ন ব্রেকডাউন করার সময় অবশ্যই ছোট করে লিখবেন আসামি ভিকটিম, বা বোঝার চেষ্টা করবেন। অথবা আরো একটা টেকনিক আছে, আপনি যেগুলো আসামি সেগুলো মাথার উপরে আন্ডারলাইন করবেন, মানে আন্ডারলাইন না আপার লাইন যেটাকে বলছে। আমার কথা বুঝতে পেরেছেন? মনে করেন জি কয়ের জি উপর দিয়ে স্যার। একটা টান দিবেন, মানে এ হচ্ছে আসামি, আর যেটা ভিকটিম তার নিচ দিয়ে টান দিবেন, মানে নিচে কাউকে নিচে দিলে তাকে সাপোর্ট দেওয়া হয়, কার মাথার উপরে দিলে আসামির মাথার উপরে আপনি কি একটা বোঝা চাপাই দিচ্ছেন। তো এটা একটা টেকনিক, আসামি বা ভিকটিম কথাটা না লিখে জাস্ট যেটা আসামি তার উপরে উপরে আপার লাইন দিবেন তাকে চিহ্নিত করার জন্য, অথবা একটানে তাকে ক্রস দিয়ে কেটে দিবেন মানে আসামি, আর যে ভিকটিম তাকে আপনি গোল করলেন, মানে দুইটা ভিন্ন চিহ্ন ইউজ করলেন আর কি, ঠিক আছে? অথবা সরাসরি আ বা ভি এভাবে ছোট ছোট করে কোড ওয়ার্ড লিখলেন। তাহলে আপনার লম্বা যদি বড় প্রশ্ন হয় তাহলে বারবার ডাবল পড়া লাগবে না ব্রেকডাউন করার সময়,
একবারে আপনার কাজ হয়ে যাবে কিওয়ার্ড গুলো যদি চিহ্নিত করেন। ঠিক আছে। জি স্যার। ক কে পেনাল কোডের সেকশন 323, 323 ও 352 এ পৃথকভাবে অভিযোগ গঠন করে উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা এটা বলা হচ্ছে। আচ্ছা, 323 কি? সাধারণ আঘাত কোনো অস্ত্র ছাড়াই বা জি সাধারণ অস্ত্র দিয়ে, তাই না? জি, কোনো মানে সাধারণ হাতে কোনো আঘাত, অস্ত্র থাকবে না বা সাধারণ আঘাত, মানে ইচ্ছাকৃত। ব্লান্ট উইপন দিয়ে সাধারণ আঘাত। ঠিক আছে, গুরুতর আঘাত নয়। জি। 323। 352 কি? 352 হচ্ছে অ্যাসল্ট অর ফোর্স, অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স, তার মানে আক্রমণ অথবা বল প্রয়োগ। 352। আচ্ছা, কোনো ব্যক্তিকে আঘাত করতে গিয়ে বল প্রয়োগের বিষয়টা চলে আসতে পারে না? জি আসতে পারে তো স্যার। আসতে পারে। তাহলে এখানেও আমাদের 235-এর 2-এ যেটা বলা হচ্ছে যে দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত যদি অপরাধ হয় তাহলে একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। তাহলে একটি মামলায় দুইটাই চার্জ গঠন করা যাবে। ঠিক আছে। আচ্ছা, মনে স্যার করেন দুইটা স্যার, এখানে দুইটা চার্জ কেন হবে স্যার? দুইটা চার্জ হবে কারণ এখানে দেখেন, ক অন্যায়ভাবে ককে বাঁশের লাঠি দ্বারা আঘাত করে। তো বাঁশের লাঠি দ্বারা আঘাত করার সময় যখন আপনি বাঁশের লাঠিটা এভাবে উপরের দিকে তুলছেন, বাঁশের লাঠিটা উপরের দিকে তুলছেন, আঘাতের আগ মুহূর্তে এটা কি? এটা আক্রমণ। আক্রমণ। চলে আসলো না 352? হ্যাঁ আসলে স্যার। আঘাত করে ফেললেন 323। জি। আচ্ছা স্যার, এবার স্যার এই দুইটাই কিন্তু মানব দেহের বিরুদ্ধে অপরাধ। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল প্রথম। দ্বিতীয়, আপনি একদিন ক্লাসে বলেছিলেন যে যেখানে একই প্রকৃতির অপরাধের ক্ষেত্রে যেটাতে একটু গুরুদণ্ড দেওয়া যায় সেক্ষেত্রে লঘু দণ্ডের ওই ব্যাপারটা থাকে না। তাহলে স্যার এখানে তো 323 ধারায় শাস্তি বেশি হবে স্যার, তাইলে তা হ্যাঁ। আবার 352 কি প্রয়োজন হবে স্যার? এখানে প্রশ্ন এভাবে সেট করেছে জুডিশিয়ারির প্রশ্ন, মানে বাস্তবে আচ্ছা আমরা 352 কখনো দিই না, আচ্ছা, 354 মানে ব্যবহার আদালত বেশি করি। দিচ্ছেন। হ্যাঁ, 354 আচ্ছা ব্যবহার বেশি আচ্ছা। করি বাস্তবে। হ্যাঁ, তো বাস্তব জ্ঞান থেকে বলেছিলাম। তো এখানে যখন জুডিশিয়ারি এইভাবে প্রশ্নটা করছে তখন আপনি যত সেকশন লাগানো যায় লাগানো যাবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বুঝতে পেরেছি। ওই লঘু আর গুরু দুইটাই আপনি সেকশন দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। যদি জি 300, স্যার। 352 জনে যদি 1 মাসও বৃদ্ধি পাই সাজা, এটা তো একটা সার্থকতা নাকি? হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু ঠিক। কিন্তু বাস্তবে 352 কখন আমরা ব্যবহার করি না, 354 ব্যবহার করি যদি শ্লীলতা হানির একটা বিষয় থাকে। মানে আদালত এই সেকশনগুলোকে খুব একটা আমলে নেয়ই না। এটা জুডিশিয়ারির প্রশ্ন। হ্যাঁ, তো জি, জি, স্যার। জুডিশিয়ারির লেটেস্ট প্রশ্ন, এই কারণে এই প্রশ্নটাকে আমি রেখেছি। এবং আমি বিভিন্ন নোট, বিভিন্ন গাইড এবং সিনিয়রের সাথে কথা বলে দেখলাম যে না, 352 ধারায় কি করা যাবে, চার্জ গঠন করা যাবে, মামলা করা যাবে ড্রাফটিং এ, এবং সাজাও দেওয়া যাবে। মামলা একটি হবে। মামলা একটি হবে। ঘটনা তো ঠিক একটি, আছে। দুইটা মামলা কি করে হবে? জি। তার মানে লাঠি যখন সে উত্তোলন করলো তার মানে সেটা আক্রমণ। হ্যাঁ, এবং লাঠি দিয়ে আঘাত যখন হয়ে গেল তখন সেটা আঘাত। বুঝতে পেরেছেন? এখানে দেখেন লজিক্যালি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত গণেন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি তো 1 থেকে 9 পর্যন্ত না গুনে কি 10 গুনতে পারবেন সিরিয়ালে যদি গুনতে চান, ক্রমিক সংখ্যা? না, সেটা তো মানে সম্ভব আঘাত করতে হচ্ছে। হলে, বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে হলে আপনাকে 323 ঘটাতে হলে 352 তো অটোমেটিক চলে আসবে। কারণ আমার লজিক কি, যদি 323 না করতো, জাস্ট লাঠিটা এভাবে উত্তোলন করে রেখে দিল, গায়ে আর পড়লো না, শরীরে আর আঘাতটা লাগলো না, সেক্ষেত্রে 352টা কি হয়, এটা যৌক্তিক হয়, তাই না, যে জি শুধু আক্রমণ জি। করেছে। কিন্তু এখানে 323 ঘটে যাওয়ার পরে 352 থাকে কি করে? লজিক্যালি থাকে না। কিন্তু যতগুলো আমি গাইড দেখলাম সবাই 352 রেখেছে, এবং একটা সিনিয়রকে বললাম 352 রাখা যাবে, রাখলাম। বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। তার মানে ওই সময় এই বিষয়ে আমিও কিছুটা কনফিউজ ছিলাম, এটা আমি অস্বীকার করছি না। কারণ প্র্যাকটিক্যালি আমরা এই সেকশনগুলো দেখিনি। ইভেন ঘরের মধ্যে চুরি করেছে, ট্রেসপাসের সেকশন দিব কিনা? আপনি দেন, দেওয়া যাবে। এর আগে যেমন ঘরের মধ্যে প্রবেশ করে ব্যভিচার করলো, ট্রেসপাসের সেকশন দেওয়া হলো। জি বুঝতে পেরেছেন? জি স্যার। আবার
চুরি করতে যায় যদি কোনো ভাঙচুর করে চলে আসে, তাহলে আপনি মিসচিপেরও সেকশন দিয়ে দেন। তালাটা ভেঙেছে, জি জি। তালাটা তো কিন্তু 500 টাকা লেগেছে, তাই না? হ্যাঁ, এটা নিয়ে আপনি একসময় আমাদের একটা ভিডিও দিছিলেন অবশ্য। জি। তাই না? তো এখানে সূক্ষ্মভাবে ধরা হচ্ছে। বার কাউন্সিল যেহেতু মানে কঠিন ধারা করছে, করা তো হচ্ছে। কঠিন করছে আর সূক্ষ্মভাবে ধরার চেষ্টা করছে, আমরাও সূক্ষ্মভাবে আগানোর চেষ্টা করি। ঠিক আছে, ক্লিয়ার তো জি এখন? স্যার। আর কনফিউশন নেই। না না স্যার, ঠিক আছে। আবার দেখেন যে ডাকাত দল ডাকাতি করতে ঘর ভেঙে প্রবেশ করলো শীত কেটে, তাহলে ডাকাতির সংজ্ঞার সাথে আপনি কি দিয়ে দিবেন? ট্রেসপাসের সংজ্ঞাও দিয়ে দিবেন, মানে সেকশন। জি ঠিক আছে। জি ক, খকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে এবং উদ্ধার করতে যে, গ একজন কনস্টেবল যার হেফাজতে খ ছিল তাকে গুরুতর আঘাত করে। তার মানে সে তো একটা অন্যায় করেই, পুলিশের কাছ থেকে তার বন্ধুকে ছিনিয়ে নিচ্ছে, তারপর একজন কনস্টেবল পাহারায় ছিল তাকেও সে গুরুতর আঘাত করেছে। এক্ষেত্রে ক কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলি অপরাধ সংঘটিত হয়েছে? উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারায় বিচারে ককে কি অভিযুক্ত করা যাবে? একই কার্যধারায় বলতে একই মামলার কথা বলা হচ্ছে, তাই না? জি জি এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে, যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী করা যাবে? তাহলে এইটা প্রশ্ন পড়ে বোঝা যাচ্ছে যে মানে পেনাল কোডের প্রশ্ন, কিন্তু সিআরপিসি তো পেনাল কোডকে নিয়ে কাজ করে বেশি, তাই না? জি সিআরপিসির প্রাথমিক কাজ হচ্ছে পেনাল কোডের অপরাধগুলোর বিচার করা, তারপরে অন্যান্য যে আইন আছে, পেনাল যে লগুলো আছে বা ফৌজদারি যে অপরাধের যে অপরাধ মানে অপরাধমূলক যে আইনগুলো আছে, তত্ত্বগত আইন, সেগুলোরও বিচার করে, তাই না? জি বিচারের স্যার। পদ্ধতি বলে দেয়। তো প্রাথমিক হচ্ছে পেনাল কোডকে ফোকাস করে সিআরপিসি। যখন তৈরি হয়েছিল আশা মনে করা হয় যে পেনাল কোডকে সাপোর্ট দেওয়ার জন্য এই সিআরপিসি তৈরি হয়েছে। তো 235 আবারও চলে আসছে যে পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ একটি মাত্র কার্যের সামিল। কারণ ওই তার বন্ধুকে উদ্ধার করতে গিয়েই তো কনস্টেবলকে মারতে হয়েছে, তাই না? কনস্টেবল বাধা না জি দিলে তো আর মারতে হতো না। তাহলে পেনাল কোডের 225 ও 333 ধারার অধীন দুইটি অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে 225 হচ্ছে হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া, আর জি। 333 হচ্ছে কি, ওই যে সরকারি কর্মকর্তাকে অন ডিউটিতে পুলিশের গায়ে হাত দেওয়া। মানে দায়িত্ব পালনের সময় গুরুতর আঘাত। অন ডিউটিতে পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে গুরুতর আঘাত 333। আর দুইশো জি। পঁচিশ হচ্ছে ওই যে হেফাজত থেকে ছিনিয়ে নিতে ছিনিয়ে গেছে। ঠিক আছে, এই দুইটাই। তাহলে দুইটি অভিযোগ করে ককে অভিযুক্ত ও বিচারের সম্মুখীন এবং অভিযোগ প্রমাণিত হলে দণ্ড প্রদান করা যাবে। এখানে কিন্তু আবার আরেকটা প্রশ্ন যুক্ত করে আসতে পারে, সাজা কি হতে পারে সর্বোচ্চ? তখন কিন্তু আপনাদের আরেকটু জানতে হবে, তাই না? আচ্ছা। এক্স কে পেনাল কোডের 408, 408-এ কি আছে? কর্মচারী আপনার কোন কর্তৃক বিশেষ বিশ্বাসভঙ্গ। এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে অভিযুক্ত করা হয়। আদালতে এক্স কে 481, 381 সে না, কর্মচারী কর্তৃক চুরি, বিশ্বাসভঙ্গ না, এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনের দায়ে সাব্যস্ত ও দণ্ডিত করেন। উক্ত দোষী সাব্যস্তকরণ ও দণ্ডিতকরণ বৈধ কি? প্রাসঙ্গিক আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দেন। তার মানে মামলা হয় 408-এ, কিন্তু শাস্তি হয় 341-এ, তাই না? এর আগে আমরা দেখলাম না যে একটা সেকশনে চার্জ গঠন হয়ে ভিন্ন অন্য কোনো সেকশনে চার্জ পরিবর্তন করে বিচার করা যাবে, সাক্ষ্য প্রমাণে যদি জি আসে, তাহলে তো বৈধ, জি জি, কোনো সমস্যা নাই, তাই না? ঠিক স্যার। তাহলে দোষী সাব্যস্ত, দণ্ডিত করা সিদ্ধান্ত কি বৈধ? কত ধারা? 237-এ বলা হচ্ছে একই কথা, যে চার্জের সময় একটা সেকশন, পরে যদি সেকশন পরিবর্তন করার দরকার হয়, কেন? সাক্ষ্য প্রমাণে যদি মনে হয় যে না, এ ভিন্ন কিছু করেছে, তাই না? জি চুরির অপরাধের বিচার চলাকালে 2 মাস জেল হাজতে থাকার পর এক জামিন পায়। বিচারের পর এক্স এর 6 মাসের কারাদণ্ড হয়। তাহলে আগে 2 মাস কিন্তু সে ভোগ করেছে, তাহলে 2 মাস মাইনাস হবে না? জি
হাজতবাসটা কিন্তু সে তো জেলখানায় থেকেছে, কষ্ট করেছে, তাই 6 মাস জি, সাজা হলে 2 মাস মাইনাস করে আর 4 মাস থাকতে হবে। এই হচ্ছে গণনার পদ্ধতি। কত ধারায় আছে? 35A-তে 35 আছে। 35 এর ধারায় বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতে থাকলে তা কারাদণ্ড হতে বাদ যাবে। তামাদি আইনের কোন ধারার মতো বলেন তো? স্যার। তামাদা আইনের কোন ধারার মতো বলেন এটা? তামাদা আইনের 12 এবং 14 ধারার মতো না? যে যে সময়টা জি স্যার, জি জি অতিবাহিত এক্সক্লুশন। হয়েছে সেই সময়টা বাদ যাবে, জি তাই না? জি তাহলে এখানে, আচ্ছা, যেটা বলছিলাম যে 35A-তে বলা হচ্ছে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতে থাকলে তা তার কারাদণ্ড হতে বাদ দিতে হবে, অর্থাৎ বিচারে যতটুকু আসবে, যতটুকু হাজতে ছিল সেটা থেকে সেই মাইনাস। অংশ সেটা বাদ যাবে আর কি। হ্যাঁ, মান তার মানে হচ্ছে কনভিকশন মাইনাস হাজতবাস, তাই তো? জি তাহলে সিদ্ধান্তে বিচারের পর এক্স এর 6 মাসের কারাদণ্ড হয় এবং ইতোপূর্বে সে বিচার চলাকালে 2 মাস জেল হাজতে ছিল, সুতরাং তাকে 6 - 2 সর্বমোট 4 মাস সাজা ভোগ করতে হবে। ঠিক আছে? এটা জি কিন্তু আবার এমসিকিউ আসার মতো প্রশ্ন, তাই না? ছোট যেহেতু, জি স্যার। এই ধরনের প্রশ্ন আসলে তো প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লিখতে খুবই সুবিধা হয়, সময় কম লাগে। আচ্ছা, আমি গতকালকের যে পরীক্ষায় 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম, সেটাতে কি সময় কম মনে হয়েছিল? সম্ভব লিখা এই সময়ের মধ্যে? হ্যাঁ স্যার, মোটামুটি কভার করা যায় স্যার, হয়তো 5-7 মিনিট একটু বাড়লে ভালো হতো, তবে ঠিক আছে স্যার। প্রবলেমেটিক প্রশ্ন আমি কি 5 মিনিটের 10 মিনিট, মানে 5 নম্বর 10 মিনিটের পাঁচ- মধ্যে কভার করতে হবে? এই যে আমি জি টার্গেট দিয়েছিলাম, এটা কাজে লাগবে আশা করি। জি স্যার। হ্যাঁ, সালাউদ্দিন ভাই, স্যার আমি এই সময়ের মাঝে পারি নাই স্যার, আমার তো 20 মিনিট অতিরিক্ত লেগে গেল। তাহলে আপনাকে দ্রুত লিখতে হবে। হ্যাঁ, ওই যে যারা নতুন বিবাহ করে তো শ্বশুর বাড়ি যে খাওয়ার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো বিয়ের আগে একটু শিখিয়ে দেয় বড়রা। হ্যাঁ, কিভাবে খেতে হবে, জি স্যার। কিছু ভুল ত্রুটি থাকলে। তো যা ভুল ত্রুটি আছে এই পরীক্ষা দিতে দিতে ঠিক করে নেন। আপনার জন্য তার 4 ঘন্টার বেশি দিবে না। রাশিদ আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কালকেই প্রথম সবগুলোতে কভার করতে পেরেছি, হুম, কিন্তু ঘটনা হচ্ছে শেষের দিকে গিয়ে, শেষে দেওয়া অলমোস্ট মানে প্রথম তিনটা প্রশ্ন তারপরে গিয়ে ওই ছোট ছোট করে দিতে হয়েছে। পরে দেখলাম যে আমার আর টাইম আর হবে না, পারবো না আমি টাচ করতে। তখন গিয়ে শুধু ওই 4 লাইন করে মূল বিষয় যেটা সেটা দিয়ে দিয়ে শেষ করতে হলো। ওই যে আমি 4টা পদ্ধতি শিখেছি, হ্যাস্টি ওয়েতে লিখে শেষ করতে হয়েছে, জি তাই তো? স্যার। তো জি এখানে স্যার। আপনাকে বুঝতে হবে যে সময় নষ্ট করা যাবে না লেখার সময়, এবং খুব ক্লিন ভাবে ভেবে সুপরিকল্পিতভাবে লিখতে শুরু করতে হবে। ঠিক আছে? জি তো স্যার। যেমন আপনার হ্যান্ডরাইটিং, যেমন পরীক্ষার পরিস্থিতি, সবকিছু মিলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ওয়েতে লিখবেন। এই কারণেই তো বিভিন্ন পদ্ধতি শিখিয়েছি। জি জি স্যার, স্যার, আচ্ছা, ওটা কাজে দিয়েছে। হ্যাঁ, একটি মামলায় এইচ এর বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার অভিযোগ হয়, মানে খুনের অভিযোগ। সাক্ষ্যে প্রমাণিত হয় যে এইচ তার স্ত্রী ডাব্লুকে আঘাত করতে গিয়ে ডাব্লুর কোলে থাকা বাচ্চা সি আঘাতপ্রাপ্ত হয় এবং 14 দিন পর সে মারা যায় বাচ্চা। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে বাচ্চা বেঁচে যেত। তাহলে সংশ্লিষ্ট আইন উল্লেখে এইচ এর আইনজীবী হিসাবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য আপনার যুক্তিমালা প্রদর্শন করুন। তার মানে আপনাকে আর্গুমেন্ট লিখতে হবে। এগুলো আমার কমপ্লিট নোটে আছেই, তাই না? জি স্যার। এগুলো আমার কমপ্লিট নোটে আছেই। সেই কমপ্লিট নোট থেকেই আপনাকে আগাতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমি যে যুক্তিমালাগুলো দিয়েছিলাম, যে যেহেতু নিজের বাচ্চা সিকে আঘাত বা হত্যা করার কোনো অভিপ্রায় এইচ এর ছিল না, নিজের বাচ্চাকে, শিশু বাচ্চাকে কেউ ওই আঘাত করতে পারে বা হত্যা করতে পারে? যদি না মানুষের সুস্থ মস্তিষ্কের মানুষ হয় তাহলে পারবে না। সেহেতু এইচ এর বিরুদ্ধে এই যে 302 ধারার
খুনের অভিযোগ গঠন করে সঠিক হয়নি, মানে চার্জ ভুল। তারপরে স্ত্রী ডাব্লুকে আঘাত করতে গিয়ে ডাব্লুর কোলে থাকা সি আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ আঘাতটি ইচ্ছাকৃতভাবে ছিল না, অতএব আসামি খালাস পাওয়ার হকদার। যেহেতু ইচ্ছাকৃতভাবে আঘাত ছিল না, যেহেতু আকস্মিক কলহ বিবাদ বা হয়তোবা ঝগড়া বা সাডেন কোয়ারেলের ফলে ক্রোধে পূর্ব পরিকল্পনা ছাড়া ঘটনাটি ঘটেছে, অর্থাৎ পেনাল কোডের 300 ধারার বিধান মতে ঘটনাতে খুনের যথাযথ উপাদান নেই, সুতরাং 302 ধারায় খুনের অভিযোগ গঠন হয়নি। তার মানে প্রথমে আমি 302-কে বাতিল করার চেষ্টা করছি, যেন তার কি না হয়, যাবজ্জীবন কারাদণ্ড বা খুনের জন্য মৃত্যুদণ্ড না হয়, তাই না? মৃত্যুদণ্ড। জি যেহেতু আঘাতের 14 দিন পর সি মারা যায় এবং এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে সি বেঁচে যেতে পারত, সেহেতু উক্ত ঘটনার ক্ষেত্রে 304A ধারায় অবহেলার ফলে মৃত্যুর জন্য অভিযোগ গঠন করে এইচকে লঘু দণ্ড দেওয়া যেতে পারে। তার মানে চাচ্ছি যে স্যার, একটা তো ঘটনা ঘটেছে, একটা শিশু মারা গেছে, তাকে হয়তো বা লঘু দণ্ড, মৃত্যুদণ্ড না দিয়ে তাকে 7 থেকে 10 বছরের মধ্যে কোনো কারাদণ্ড দেওয়া হোক। বুঝতে পেরেছেন? এই ধরনের জি একটা আর্গুমেন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে আমি তাকে বাঁচাতে পারবো না সেখানে একটু চেষ্টা করা যেন মৃত্যুদণ্ডকে আটকিয়ে লঘুদণ্ড দেওয়া যায় কিনা, তাই না? এটাও তার জন্য অনেক, কারণ জেলখানাও থাকলে সে তো বেঁচে যাবে এবং ভবিষ্যতে সে খালাসও হতে পারে। হ্যাঁ, রাশিদ আপু বলেন। স্যার এই ক্ষেত্রে কি এখানে নরহত্যাকে উল্লেখ করা যাবে যে মানে এই শাস্তিটা এরকম করে লঘুদণ্ড হিসেবে কি স্যার তারপরে হ্যাঁ, আবার আপনার অর্থদণ্ড কি ইঙ্গিত করে? অর্থদণ্ড তো মাস্ট আসবেই, অর্থদণ্ডটা এখানে ফ্যাক্ট না উল্লেখ করা। এখানে লঘুদণ্ড আমি চাচ্ছি 304-এ যদি আমি 304 বলে দিই, কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইডের সর্বোচ্চ কারাদণ্ড যাবজ্জীবন, তাহলে আর কি কমানো হলো? তাহলে তো মক্কেলের যে যারা মামলা পরিচালনার জন্য আপনাকে ফি দিচ্ছে সে বলবে যে আপনি কি আর কমালেন, যাবজ্জীবনে তো থাকলো। বুঝেননি? জি স্যার, বুঝতে পারছি। এই ধরনের হাই ভোল্টেজ যে মামলাগুলো আছে কোর্টে গেলে বুঝতে পারবেন। যেমন আজকে আপনার আমাদের রাজশাহী কোর্টে একটা মামলায় রেপ কেসে আসামি খালাস পেয়ে গেছে। তো এখানে ভিকটিম পক্ষ নিশ্চয়ই কি করবে, আপিল করবে, কোনো প্রসিকিউশনের সমস্যা আছে। তাই এখানে জি স্যার। যিনি ডিফেন্স লয়ার তিনি মামলায় জয়যুক্ত হয়েছেন। খুনের চার্জে এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয় সম্ভবত 403 ধারা আসতে চলেছে, কামরুজ্জামান ভাই। জি 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 স্যার, এই ক্ষেত্রে খালাস তার হয়ে গেছে, বিরুদ্ধে বিচার হয়ে গেছে। খালাস দেওয়া হয়, তার মানে মামলার রায় হয়েছে, রায় খালাস দেওয়া জি হয়, তাই না? তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় দস্যুতা করেছিল। আচ্ছা, এতটুকুতে যে খালাসটা রায়ে হয়েছে না মামলা প্রত্যাহার করার কারণে খালাস হয়েছে এটা স্পষ্ট না হলেও পরবর্তী যখন অংশ আপনি পড়তে যাবেন, পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতায় চার্জ আনা ও বিচার করা যাবে কিনা, তার মানে নতুন চার্জ নতুন বিচার, তার মানে নতুন মামলাকেই নির্দেশ করছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে আগে একটা মামলা হয়েছে, পরবর্তীতে আরেকটা মামলা করার চেষ্টা চলছে, তাহলে এটা ডাবল জিও পার্টি রুলের ব্যতয় হবে, তাই না? জি তাহলে এখানে 403-এর 2 আছে, 403 জাস্ট উল্লেখ করলে হবে, যেখানে বলছে যে একবার যদি খালাস বা দণ্ডিত হয় পরবর্তীতেও একই অপরাধের জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ করে বিচার করা আসলে যায় না, তাই না? আবার উদাহরণ খতে যেটা বলা আছে যে খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং বিচারে খালাস পায়, খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হলে পরবর্তীতে কয়ের বিচার করা যাবে। তার মানে খালাস পেলে পরবর্তীতে একই অপরাধে বিচার করা যাবে না, কিন্তু অপরাধ যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আবার বিচার করা যাচ্ছে, তাই না? তার জি, মানে একটা চারশো মানবদেহ আর তার সম্পত্তি। এখানে 403 ধারায় কিন্তু যে বিচার করা যাবেই না এটা শুধু বলা নাই, 403 ধারা বলে দেয় কোন ক্ষেত্রে বিচার করা যাবে পরবর্তী মামলায়, আবার কোন ক্ষেত্রে পরবর্তী মামলায় বিচার করা যাবে না। তো জি 403 মানে আমি যেমন বলেছিলাম যে একটা মুসলমান পুরুষ যদি 4টা বিয়ে মানে পরপর বা একসাথে করে তাহলে তার 4টা বউ হবে, তাহলে 4টা বউ পরস্পরকে কি বলে ডাকবে? 403, তাই না? তো 403-এর পরে 5টা সতীন আর করা যায় না। একটা পুরুষ ব্যক্তি তার 4 বউ থাকা অবস্থায় পঞ্চম বউ গ্রহণ করতে পারবেন না। আচ্ছা, এটা কেন বললাম যেন আপনার সুবিধা হয়। এবার আমি আরেকটু বলি, পঞ্চম স্ত্রী কখন নিতে পারবে?
একটা স্ত্রীকে তালাক দিলে অথবা ওই স্ত্রী যদি মারা যায়, তাই না? জি একটা স্ত্রী মারা গেল তাহলে স্ত্রীর সংখ্যা কমে যায় 3টি হয়ে গেল, বা একটা স্ত্রীকে তালাক দিয়ে দিল সেক্ষেত্রেও একটা স্ত্রী কমে যে 3টি হয়ে গেল, সেক্ষেত্রে তো পঞ্চম স্ত্রী গ্রহণ করা যেতে পারে। তো যদিও তার সেটা পঞ্চম স্ত্রী, কিন্তু বাস্তবে তো একসাথে 4টাই থাকছে, তাই না? জি তাহলে এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে অনেকগুলো স্ত্রী একজন ব্যক্তি বিয়ে করতে পারবে, আইনে বাধা নাই, কিন্তু তার একসাথে 4টার বেশি রাখা যাবে না। এই তো কাহিনী। তার মানে জি 403-এ কখন পরবর্তী মামলা বিচার করা যাবে এবং কখন করা যাবে না দুইটাই ব্যাখ্যা করে। আমি আবার সামাজিক বিষয়টাও একটু ব্যাখ্যা করে দিলাম যে কখন 4টার বেশি পঞ্চম ষষ্ঠ সপ্তম করা যায়, যখন থাকে না একসাথে 4টা, তখন, তাই না? জি হ্যাঁ, সাইফুল ভাই বলেন। মানে বলবৎ চাপটাই রাখতে পারবে, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, এটাই মূল কথা। তো এখানে আবার যদি বলে তাহলে কি পঞ্চম স্ত্রী বিয়ে করা যায় না? অনেকে যে করে 5টা 7টা 10টা বিয়ে। হ্যাঁ, 10টা বিয়ে করা যাবে, কিন্তু আপনার একসাথে 4টা থাকবে না। আপনার 3টা থাকলো, একটা করলো, পঞ্চম করলো, আবার 2টা বা একটা তালাক দিয়ে দিছে বা মারা গেছে, তো ষষ্ঠ সপ্তম এভাবে বৃদ্ধি পেতে থাকে। বুঝতে পেরেছেন? তো এখানে 403 ধারায় বলে পরবর্তী মামলা কখন বিচার করা যাবে কখন করা যাবে না। তেমনই ওই কখন পঞ্চম ষষ্ঠ স্ত্রী নেওয়া যাবে কখন নেওয়া যাবে না সে বিষয়টা সিমিলার। তাই আমার যেটা পড়াশোনার স্টাইল, কিছু মজার বিষয় ইনক্লুড করি যেন পড়া মনে থাকে। খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ, যার মধ্যে খুন হলো মানব শরীর সংক্রান্ত এবং দস্যুতা হলো সম্পত্তি সংক্রান্ত। অতএব পেনাল কোডের 300 ধারায় খুন ও 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে দুইটা ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত। অতএব প্রথমে খুনের জন্য বিচার করলেও পরবর্তীতে তাকে দস্যুতায়, হ্যাঁ, খুন ও দস্যুতা উভয় ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত, এই কারণে বিচার করা যাবে। তার মানে এই দোবারা সাজা বা দোবারা দোষ বা ডাবল জিওপার্ডি রুল এখানে কাজ করবে না। বুঝতে পেরেছেন? জি স্যার এটা কি প্যাটার্ন চেঞ্জ সেজন্য স্যার? একটা কোন আর একটা দস্যুতা এই জন্য স্যার? হ্যাঁ, দুইটা ভিন্ন অপরাধ যে, এই কারণে। এখন আপনাকে যদি বলি যে হ্যাঁ আমার একটা মোবাইল চুরি করেছে, একটা আপনার আইফোন চুরি করেছে, ওই আসামির বিরুদ্ধে আপনি মামলা করলেন আইফোন চুরির অপরাধ, আইফোন চুরির জন্য তার বিচার হলো এবং বিচারে তার কি হলো, সাজা হলো। সাজা হওয়ার পর জেল থেকে বের হয়ে এসে, আচ্ছা, ওই বিচার চলাকালীন তার সাজা হলো অথবা খালাসও হতে পারে, তারপরে আপনার আর একটা স্যামসাং ফোন চুরি করার জন্য আপনি আলাদা একটা মামলা করলেন। তো একই আসামির বিরুদ্ধে একই ব্যক্তি মামলা করছে, এবং যদি আপনি বলেন যে একই রাত্রে ঘটনা ঘটছে, তাহলে যেহেতু এখানে বিষয়বস্তু দুইটা, মামলা তো দুইটা হতেই পারে, তাই না? বোঝাতে পারলাম? জি স্যার। অর্থাৎ দুটোটা চুরি হলে, অর্থাৎ দুটোটা অপরাধ একই রকম হলেও কিন্তু ভিন্ন বিষয়বস্তু দুইটা অপরাধ হওয়ার এক, কারণে। অপরাধ একই রকম হলে দ্বিতীয় বিচার করা যাবে না, অথবা অথবা একই বিষয়বস্তু যদি হয় তাহলে দ্বিতীয় বিচার করা যাবে না। কিন্তু বিষয়বস্তু যদি ভিন্ন হয় কিন্তু একই দিনে যদি অপরাধ করে তাহলে আবার বিচার করা যাবে। মোবাইল দুইটাই কিন্তু দুইটা ভিন্ন মোবাইল। প্রথমে আপনি বুঝতে পেরেছিলেন একটা মোবাইল চুরি করেছে, সেটার জন্য আপনি মামলা করেছেন, পরে দেখলেন যে আরো একটা মোবাইল চুরি করেছে। তো ওই মামলার বিচার যদি হয়ে না যায় তাহলে ওই মামলাতে সেটা আপনি কি তদন্ত হলে ইনক্লুড করা যাবে। কিন্তু তদন্ত না হলে তো মামলার আপনি যে এজাহার বা সিআর মামলার অভিযোগ সেটা তো আর অ্যামেন্ড করা যায় না। তাহলে যদি তদন্তে যায় সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এই দ্বিতীয় মোবাইলটি ইনক্লুড করা যাবে মামলায়। কিন্তু যদি এমনটি সুযোগ না থাকে তাহলে আপনাকে বাধ্য হয়ে দ্বিতীয় মোবাইলের জন্য আলাদা মামলা করতে হবে, একই আসামির বিরুদ্ধে একই তারিখ একই ঘটনা। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। এক্স এর বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারার অপরাধের জন্য একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা যখন একটা জেলা থেকে অন্য জেলায় যাবে, হ্যাঁ, দেখবেন মামলা জি হচ্ছে চট্টগ্রামের, কিন্তু বরিশালে আসামি যে বসে আছে, তাহলে বরিশালের থানার পুলিশের মাধ্যমে তো তাকে গ্রেপ্তার করতে হবে, তাই না? জি বিদেশে গেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট সংক্রান্ত যে বিধান, এগুলো যদিও মানে পুলিশ কোডে আছে, তারপরও সিআরপিসিতে কিছুটা আছে। তো 76 ধারা যেটা বলা হচ্ছে যে
পৃষ্ঠাঙ্কন যদি করা থাকে তাহলে পৃষ্ঠাঙ্কন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আর যদি পৃষ্ঠাঙ্কন না থাকে, পৃষ্ঠাঙ্কন কি মানে একজন আসামিকে ধরা হবে সেটা সামনে, অর্থাৎ যে গ্রেপ্তারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট যে কাগজের সামনে কিন্তু আসামির কি থাকবে, ডিটেলস থাকবে, নাম ঠিকানা থাকবে। আর পেছনে কিন্তু পৃষ্ঠাঙ্কন থাকবে, নির্দেশনা থাকবে, কিছু নোটস থাকবে। তো যদি পিছনে পৃষ্ঠাঙ্কন না থাকে সেক্ষেত্রে কি হবে সেটা ৭৬ ধারায় বলে যে বাকেরগঞ্জ পুলিশ এক্সকে গ্রেপ্তারপূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। তাহলে এক আদালতে মামলা কিন্তু আসামিকে অন্য আদালতে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু পৃষ্ঠাঙ্কন নাই। হয়তোবা পুলিশ লক্ষ্যও করেনি যে কোথাকার আসামি, তাই সে ধরেছে, ধরে তার যে জেলা ওই জেলার একটা আদালতে বরিশালে বাকেরগঞ্জে দিয়ে দিয়েছে আসামিকে। আচ্ছা, তাহলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে জামিনে মুক্তি দেয়। এখন বরিশালের মামলা, সরি, চট্টগ্রামের মামলা বরিশালের কোর্ট, বরিশালের ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিচ্ছে। আচ্ছা, বরিশালের যে ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট, তাদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হতে পারে, কিন্তু দুইজনই তো ম্যাজিস্ট্রেট, তারা তো চাকরি করছে, তাই না? জি তার মানে দুইজনারই কিন্তু কি ক্ষমতা সমান। সে জামিন দিতে পারলে, চট্টগ্রাম কোর্ট জামিন দিতে পারলে, তিনি তো জামিন দিতে পারেন। এখন ইন কেস যদি চট্টগ্রাম কোর্ট মনে করে সেটা জামিন দেওয়া ঠিক হয়নি, তাহলে ভবিষ্যতে মামলায় যখন চট্টগ্রাম কোর্টে আসবে তিনি ওই ম্যাজিস্ট্রেটের জামিন বাতিল করে দিতে পারেন, বরিশালেরটা। বুঝতে পেরেছেন? তার মানে জামিন জি দিয়েছে, এই জামিন দেওয়াটা কি হবে না, অবৈধ হবে না। তার মানে উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কি? অবশ্যই হবে, কারণ ম্যাজিস্ট্রেট কোর্টই তো দিয়েছে। পুলিশও জামিন দিতে পারে। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। এখানে আপনাদের এখানে প্যাচ লাগানো বা কনফিউশন, মামলা চট্টগ্রামের, বরিশালের কোর্ট কিভাবে জামিন দিচ্ছে, তাই আপনাদের অনেকে মনে হবে যে জামিন দেওয়া ঠিক হয়নি। তাকে চট্টগ্রাম কোর্টে নিয়ে সেই চট্টগ্রাম কোর্টেই কিন্তু জামিন ধরতে হবে এবং জামিন দিবে। এই ধরনের একটা সিচুয়েশন আপনার মনে হতে পারে, কিন্তু ৭৬ ধারা তা বলে না। পৃষ্ঠাঙ্কন থাকলে ভিন্ন কথা, যদি পৃষ্ঠাঙ্কন না থাকে সেক্ষেত্রে যে কোনো আদালতই তাকে জামিন দিতে পারবে, যে আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, জি এটাই বলা আছে এখানে। দেখবেন যে আইনসঙ্গত হয়েছে, পড়ে নেবেন। এটা আমাদের যে কমপ্লিট নোটেও ছিল, এই রিলেটেড ভিডিও আগেও আছে। একটি হত্যা মামলায় এক্স এজাহার এফআইআর নামীয় আসামি না হওয়া সত্ত্বেও তদন্ত পর্যায়ে পুলিশ এক্স কে গ্রেপ্তারের জন্য চেষ্টা করে। তো এজাহারের নাম নাই, গ্রেপ্তারের চেষ্টা করলে তাকে তাকে কি করতে হবে? আগাম জামিন নিতে হবে, তাই না? জি এক্ষেত্রে স্যার এক জামিনের জন্য কোন আদালতে আবেদন করবে? হাইকোর্টে। যদিও আগাম জামিনের আবেদন আপনার দায়রা জজ আদালতও করা যায়, কিন্তু প্র্যাকটিস নাই আমাদের। প্র্যাকটিস কোথায়? হাইকোর্টে করতে হবে। বরং আগাম জামিন সংক্রান্ত কোনো বিধানই নাই কোথায়? সিআরপিসিতে। এটা প্র্যাকটিস চলে আসছে। ধরে নিচ্ছি যে ৪৯৮ ধারার বিধান মতে হাইকোর্ট এই ক্ষমতাটা এক্সারসাইজ করছেন। ঠিক আছে, জি জামিনের দরখাস্তের সমর্থনে যুক্তি দেখাতে হবে, তার মানে অনেকটা ড্রাফটিং স্টাইলের, তাই না? জি তাহলে এখানে ৪৯৮ ধারার বিধান মতে এক্ষেত্রে এক্স আগাম বা গ্রেপ্তারপূর্ব জামিনের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে আবেদন করবেন। ঠিক আছে, এবং সমর্থনে হেতুবাদ কি? এফআইআর এ তার নাম নাই, বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে আছে, তদন্তে যদি চার্জশিট আসে তখন দেখা যাবে সে দোষী কিনা, তাই না? জি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়, এবং শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাকে ধরার চেষ্টা করছে, এবং পরিবারের একমাত্র আয় করা ব্যক্তি বা উপার্জনক্ষম ব্যক্তি সে যদি ভেতরে থাকে, পুলিশ যদি ধরে নিয়ে যায়, তাহলে তার পরিবারের লোকজন না খেয়ে জীবনযাপন খুব কষ্ট হয়ে যাবে, মানবতর জীবনযাপন করবে। তাই মানবিক কারণে সে জামিন পাওয়ার হকদার। এমতো অবস্থায় যে কোনো শর্তে জামিন দিলে হাজিরা দিবে, পলাতক হবে না। উপযুক্ত জামিনদারও আছে স্থানীয়, হ্যাঁ। শুনানিকালে অন্যান্য কিছু বলা হবে, যেটা আমার ড্রাফটিং এ থাকে হেতুবাদে, তাই না? সেইটা আপনাকে জি এভাবে স্যার লিখতে হবে। তাহলে দেখবেন যে আপনার মনে হবে ড্রাফটিং, আবার মনে হবে প্রবলেমেটিক প্রশ্ন, দুইটার কি কম্বিনেশনে করা।